Bismillahir Rahmanir Rahim. So today we are going to discuss about Kirchhoff's law, but at first we must know why should we study Kirchhoff's law. Okay. Now sometimes you will find that till now so far we have studied the combination of resistance only two types, right? Parallel and series. But sometimes you may come across some circuit in which you will find that the combination of resistance can neither be said that it is in series, or it cannot be said that it is in parallel also. So for such situation, if you want to find out the value of resistance or something else, okay, you need to take the help of Kirchhoff's law. So let me draw a circuit for you. Okay. Now you can see that there are some resistances and there are some batteries, right? So what can we say? These resistances are in parallel or series connection. What? R1, R2, R3. What is the type of connection between them? Can you tell me? Or what is the type of connection between the batteries? E1, E2, E3. What is the type of connection between them? মাঝখানে তো ব্যাটারি কিভাবে বলবো? এগুলা এখানে বলা যাবে না, ঠিক আছে? সিরিজ প্যারালাল এটা কোনোটার মধ্যে আসলে এটা পড়ে না। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের কার্শফস ল ইউজ করতে হয়, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এর আগে যে অঙ্কগুলো করে আসছি সবগুলাতে যতগুলো ব্যাটারি ছিল, ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ সবগুলো সেম ধরছিলাম, ই ই ই। বাট যদি হয় ডিফারেন্ট ইএমএফ E1, E2, E3, তাহলেও সেই ক্ষেত্রে কার্শফস ল আমাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো দেয়ার আর টু কার্শফস লস, ওকে, টু laws. The first one is called KCL in short. It is actually Kirchhoff's current law. This is Kirchhoff's current law. So this Kirchhoff's current law is applicable for node, or we can say junction. Okay. Now what is node, what is junction? See, this point, it can be said that it is a node, but this point, it can be said it is a junction. Now what is the difference between them? Can you tell me? To be a junction, there has to be, three ways are meeting. It has to be like this, okay? এই যে পয়েন্টটা দেখো, তিন দিক থেকে তিনটা তার এসে এখানে মিলতেছে। তো মিনিমাম তিনটা যদি এরকম এসে মিলে তাইলে সেটাকে আমরা একটা জাংশন বলতে পারবো। তাইলে দেখি বলো তো, এই পয়েন্টটা, এটাকে কি আমরা জাংশন বলতে পারবো নাকি পারবো না? হ্যাঁ, বলতে পারবো। মিনিমাম তিনটা না? হ্যাঁ, তো একটা, দুইটা, তিনটা লাইন এসে মিলছে না এখানে? লামিয়া, কোনটার কথা বলতেছেন, ফার্স্ট না সেকেন্ডটার কথা? এই যে এখানে যেটা মার্ক করছি নিচে, তুমি বলতে দেখতে পাচ্ছ না? জি, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, এতক্ষণ শুধু গ্রিন গুলা দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই যে ইয়েলো কালারটা যেটা, এটাকে একটা জাংশন বলা যায়, কিন্তু এটাকে কি আমরা জাংশন বলতে পারবো মোর্শেদ? না স্যার, এটা দুই সাইড থেকে এসে মিলিতেছে। দুইটা, তো এই কারণে আমরা এটাকে জাংশন বলতে পারবো না। তো ঠিক আছে, আমরা এগুলার জন্য আমরা কার্শফ লটা অ্যাপ্লাই করবো। এখন লটা কি? লটাকে তোমাদের বইতে স্টেটমেন্ট লিখাই আছে, তো স্টেটমেন্ট গুলো তোমরা পড়বা, বাট আমি সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো সেটার জন্য বলতেছি। এটা হচ্ছে কি, সামেশন অফ ইনকামিং কারেন্ট, সামেশন অফ ইনকামিং current is equal to summation of outgoing current. That means একটা পয়েন্টে, একটা জাংশনে যতগুলা কারেন্ট আসবে ঠিক ততটুকু কারেন্টই কি হয়ে যাবে,
বের হয়ে যাবে। ওকে, এটাকে আসলে এইভাবে শর্টকাটে লিখা যায় সামেশন অফ আইসি ইকুয়াল টু সামেশন অফ ওসি, মানে ইনকামিং কারেন্ট আউটগোয়িং কারেন্ট। তো যদি ওসিটাকে আমরা এদিকে নিয়ে আসি তাহলে আইসি মাইনাস ওসি ইকুয়াল টু 0। তার মানে একটা পয়েন্টে কোনো চার্জ আসলে জমা থাকে না, যতগুলো চার্জ আসবে ঠিক ততগুলো চার্জই চলে যাবে, কোনো চার্জ ওখানে জমা থাকবে না, 0 চার্জ জমা হবে। এই জিনিসটা যদি আমরা একটা পয়েন্টের জন্য অ্যাপ্লাই করি তাহলে কিরকম হবে দেখে আমরা সেটা একটু করার চেষ্টা করি। তো মনে করো আমাদের কাছে একটা জাংশন আছে এরকম, এই জাংশনটা অনেকগুলা তার এসে মিলছে, ঠিক আছে। তো এখানে আমরা বললাম I1 কারেন্ট এটা আসতেছে, I2 কারেন্ট আবার এখান থেকে চলে যাচ্ছে, I3 কারেন্টও এখান থেকে চলে যাচ্ছে, আবার I4 কারেন্ট আসতেছে এবং I5 কারেন্টও আসতেছে। তাইলে এখানে আমাদের হিসাবটা যদি এখান থেকে আমরা লিখতে চাই সামেশন অফ ইনকামিং কারেন্ট, ইনকামিং মানে যেটা আসতেছে, তো এই পয়েন্টটার দিকে দেখি বলতো এটা যদি এ জাংশন হয় তো আমরা লিখবো ফর জাংশন, ফর জাংশন এ জাংশনের জন্য আমরা কি লিখতে পারি, ইনকামিং কারেন্ট কোনগুলো দেখি বলতো, I1 থেকে শুরু করে I5 পর্যন্ত কোন কারেন্ট গুলাকে আমরা ইনকামিং কারেন্ট বলতে পারি? যেগুলো আসতেছে I1, হ্যাঁ, নাম ধরে I4, বলো। I145, I145, I1, I4, okay. I5 এগুলো হচ্ছে ইনকামিং কারেন্ট। ভেরি গুড। সামেশন অফ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং। আউটগোয়িং কোনগুলা? যেগুলো চলে যাচ্ছে, I2, I3. I2 আর I3। তো তাইলে এটা আমরা এরকম লিখতে পারি। তো এই আমরা প্রথম লটা কি বুঝে গেলাম, তাইলে এটাই হচ্ছে প্রথম ল এবং এটা ইউজ করে আমরা একটা প্রবলেমও সলভ করব এখন। তার আগে বলো যে বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা। কারো কোনো সমস্যা থাকলে এখনই বলতে হবে। তারিক বুঝতে পারছো? সাদিয়া, সাইফুল, নাই স্যার। নাই না? কি নাই? ডাউট নাই? আচ্ছা, এখন একটা প্রবলেম লিখবো, এই প্রবলেমটার আনসার তুমি দিবা, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, একটা প্রবলেমটাতে একটা জাংশন দেখাবো। তো সেই জাংশনটা হচ্ছে এরকম, এখানে একটা কারেন্ট আসতেছে সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার, তারপর আরেকটা কারেন্ট আসতেছে সেটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার, তারপর আরেকটা কারেন্ট আসতেছে যেটা কিনা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এবং এখান থেকে দুইটা কারেন্ট চলে যাচ্ছে। আউটগোয়িং গুলাকে একটু ডিফারেন্ট সাইন দিয়ে দেখাই, একটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের একটা চলে যাচ্ছে এবং আরেকটা যেটা চলে যাচ্ছে ওইটা ওইটা আমরা জানি না। তাইলে এখান থেকে আমরা আই এর ভ্যালুটা কি বের করতে পারবো? ইয়েস, 60 হবে। কে আনসার দিছে এটা? আমি স্যার, আপনি আমাকে তো বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, রাইট, 60 হবে। কিভাবে ক্যালকুলেট করছো দেখি বলো। 30 + 40 + 10 - 20। এগুলা কি 30, 40, 10 এগুলা কি? I1, I2, I3। না, I1, I2, I3 না, এগুলো হচ্ছে ইনকামিং কারেন্ট না। আমরা রাইট, এখানে ইয়া। মেনশন করতে হবে ইনকামিং আর আউটগোয়িং হিসেবে। ইনকামিং হচ্ছে 30, 40, 10 এগুলো আসতেছে, তো এগুলো ইনকামিং কারেন্টের সামেশন একদিকে, আউটগোয়িং কারেন্টের সামেশন আরেক দিকে, ঠিক না? 20 + I। Yes. তো I ইজ ইকুয়াল টু কত হবে এদিকে? 30 + 40 কত? 70, 70 + 10 80। তো 20টা ওইদিকে চলে গেলে -20 হবে, ঠিক কিনা? তাইলে I ইকুয়াল টু Yes. কত আসে? 60 অ্যাম্পিয়ার। সাইফুল যদি আসলে মনোযোগ দিয়ে পড়ে না, বহুত ভালো করতে পারে, খুব ইজিলি বুঝে যায়, কিন্তু বেচারা মাঝে মাঝে আলসেমি করে। মনোযোগ দিয়ে ক্লাস করবে, ঠিক আছে? ক্লাসের টাইমে ঘুমাবা না। ঘুম রাত্রে, তোমরা তো রাত্রে বেলা জেগে থাকো, আবার এ কারণে দিনের বেলা ঘুম আসে।
যাই হোক, আসলে তোমাদেরকে কি বলবো, একটা সময় আমরাও এরকম করছি। এই কারণে তোমাদেরকে মাঝে মাঝে বলতে গেলে একটু গিলটি ফিলিং কাজ করে, যে নিজেরা করে আসছি এখন তোমাদেরকে এসব ডায়লগ দেই। যাই হোক, টিচিং পজিশনে আসলে আসলে এরকম বলতে হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কারশফস কারেন্ট ল আমরা বুঝে গেলাম। এখন সেকেন্ড লতে যাব। এটা হচ্ছে প্রথমটা, এটা ছিল প্রথমটা, নাম্বার 1 কারশফস কারেন্ট ল। সেকেন্ডটার নাম কি দেখি বলো তো? KVL। কেভিএল। ও লামিয়া পারে এটা। লামিয়া, এটা একটু তুমি এক্সপ্লেন করো তো। লামিয়া মনে মনে ভাবতেছে আমি কেন মুখ খুলি, কেন আমি কিছু বলতে যাই, স্যার কিছু বললেই খালি আমাকে এক্সপ্লেন করতে বলে, এরকম ভাবতেছো না লামিয়া? মনে হয়। হ্যাঁ। কি হয়েছে, তুমি তো টিচার হইলে অনেক ভালো করবা ইনশাআল্লাহ। তো তাইলে টিচিং এর প্র্যাকটিস একটু এখন থেকে করতে হবে না? তোমাদেরকে বলছিলাম যে আমাকে আমার টিচার খালি এরকম বোর্ডে নিয়ে যেত, কথা নাই বার্তা নাই, খালি বলতো যে আসো বোর্ডে অঙ্ক করো। কি মুসিবত, লুকাই থাকতে চেষ্টা করতাম, তারপরও ডাইকা ডাইকা বোর্ডে নিয়ে যেত। পুরো ক্লাসের সামনে করতে কত নার্ভাস লাগে এটা বুঝে না কেন, তারপরও নিয়ে যাইতো। এবং ওগুলা করতে করতে আসলে মনে হয় যে টিচিংটা আমার জন্য একটু ইজি হয়েছে। তো একটা সময় হয়তো বা তোমরাও এরকম বলবা যে সাদমান স্যার খালি ডাইকা নিয়ে যেত। তো জানি না তোমরা কেউ টিচার হবা কিনা, হয়তো হতে পারো, তাই না? রাইট? ঠিক না কিনা? জি। আচ্ছা ঠিক আছে, আসো দেখাই এখানে। সেকেন্ড যে ল সেটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। এটা কিসের জন্য অ্যাপ্লিকেবল? দেখো কেসিএল টা কিসের জন্য অ্যাপ্লিকেবল সেটা আমরা এখানে লিখছিলাম, তাই না? কেসিএল টা অ্যাপ্লিকেবল ছিল নোড এন্ড জাংশনের জন্য। আর কেভিএল টা অ্যাপ্লিকেবল কিসের জন্য? কেভিএল টা হচ্ছে অ্যাপ্লিকেবল লুপের জন্য, ক্লোজড লুপের জন্য। যেমন আমরা যদি এখানে একটা স্যাম্পল সার্কিট ড্র করি, মনে করো একটা সিম্পল একটা সার্কিট ড্র করি। স্যার আমি এই নোটটা খেয়াল করি নাই, জাংশনটা খেয়াল করছিলাম। নোটটা কি? নোড নোড হচ্ছে এই যে এটা এটা পয়েন্ট, মানে দুইটা হইলেও সেটাকে একটা নোড বলা যায়, ঠিক আছে। কিন্তু জাংশন হইতে হইলে তিনটা হইতে হবে। তিনটা অথবা বেশি। কিন্তু স্যার আপনি তো বলছিলেন মাঝখানের পয়েন্ট গুলাকেও নোটস বলা যায় না? হ্যাঁ, এই এ দেখো নোড, এটাও 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 সবগুলাই নোড, কিন্তু সবগুলো জাংশন না। কি বলতে বুঝতে পারছো? নোডাল অ্যানালাইসিসে তো আমরা সবগুলা এগুলা নোড ধরছি না, সবগুলা নোড। তো নোডের জন্য কেসিএল অ্যাপ্লাই করা যায়, কিন্তু এটা তো মনে করো এটা নোডের জন্য আসলে অ্যাপ্লাই করাটা খুবই সিলি দেখায়। কারণ হচ্ছে কি জানো, এখানে যদি আই কারেন্ট আসে না, ঠিক আই কারেন্টই এখান থেকে বের হয়ে যায়, কারণ এখানে তো কারেন্ট ডিভাইড হওয়ার কোনো উপায় নাই। কি বলতে বুঝতে পারছো? এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারো তুমি, জি। এখানে ইনকামিং কারেন্ট ওয়াই, আউটগোয়িং কারেন্ট ওয়াই, তো আই ইকুয়াল টু আই। একটু সিলি দেখায় না বিষয়টা? বুঝতে পারছো জি। কি বলছি? কিন্তু যদি তিনটা হয় তাহলে এটা জাংশন বলতে পারি, এবং জাংশনের ক্ষেত্রে এটা ঠিক আছে, মানে একটা আসবে দুইটা যাবে, বা দুইটা আসবে একটা যাবে, তখন এভাবে ইকুয়াল দেখানো যায়। ওকে, নাকি আমার কথা বুঝো নাই মনে হয়? বুঝছি। আচ্ছা, তো নোড আসলে সবগুলোকে ধরা যায়, কিন্তু জাংশন হচ্ছে সেগুলো যেগুলোতে তিনটা অন্তত এসে মিলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা লুপটা যদি একটু দেখি, মনে করো এ বি, এটা সি, এতগুলা নোড আসলে ধরা লাগে না। যাই হোক, এটা R1, তারপর এটা ডি, তারপরে এটা আমরা ই ধরলাম, ঠিক আছে। অথবা এটা কি ই ধরে তুমি এটাকে এফ ধরো, তারপর এটা একটু মুছে দিই। তো এখানে লুপ কয়টা আছে? এখানে কয়টা লুপ আছে দেখি বলো তো। ও, এটাকে R2 দিতে ভুলে গেছি। ডিরেক্ট তো দুইটা, এখন এই দুইটাকে কি মিলানো যাবে? এখানে লুপ আছে তিনটা। দেখো কিভাবে তিনটা আছে। আপনি এটা এটা যদি
হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ? আপনি তো বলছিলেন সব রেক্ট্যাঙ্গেলের জন্য ধরবো আপাতত, কিন্তু দুইটাকে একসাথে ধরতে গেলে এটা রেক্ট্যাঙ্গেল থাকে না না? না তুমি, আচ্ছা আমি বলি, ধরো এ বি সি R1 ডি ই এফ ই। আচ্ছা ইটা এখানে আসলে ওই এর সাথে মিলে যাচ্ছে, যাই হোক এইটা বাদ দিই, অসুবিধা নাই। আমরা যদি খালি নোট দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তাইলে এফ, তারপরে এফ এর পরে কি আসবে, এটা আবার এ তে এসে মিলবে। তার মানে বুঝতে পারছো এটা কি করছি, এখান দিয়ে গিয়ে R2 বাদ। এখান দিয়ে যদি আবার এখানে আসি, তাইলে এটা একটা লুপ কমপ্লিট হয়, এটা হচ্ছে একটা লুপ, ঠিক আছে। এখন আরেকটা লুপ যদি এখানে আমরা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো, এ বি সি R2 D ই এফ এ, দুইটা লুপ হয় না এখানে, বিষয়টা কি বুঝতে পারতেছো? হ্যাঁ। এ বি সি, এবার R2 এর মধ্য দিয়ে ডি তে যাবো। দেখো সি থেকে ডি তে যাওয়ার তোমার দুইটা বই আছে, সি থেকে ডি তে যাও তুমি R1 এর মধ্যে যেতে পারো, R2 এর মধ্যে দিয়ে যেতে পারো। তো তাহলে R2, তারপর ডি, তারপর ই এফ এ, তো এটা হচ্ছে আরেকটা লুপ। এখন খেয়াল করো, আরেকটা লুপ কিন্তু আমরা এটা দিয়েও দিতে পারি, এই যে এটার ভিতরেও কিন্তু আরেকটা লুপ আছে, তাই না, জাস্ট ওইটার ভিতরে। সেটা হচ্ছে সি R1 ডি R2 সি। দেখো তো সি R1 ডি R2 সি, এটার ভিতর দিয়ে ঘুরে আসলাম। তাইলে বুঝলা কিভাবে তিনটা লুপ হইলো। জি। আর রেক্টেঙ্গেলের যে বিষয়টা, এটা আসলে যে কোনো ভাবে চাইলে আমরা এটাকে রেক্টেঙ্গেল হিসেবে লিখতে পারি। যেমন মনে করো এই এই R1 এর মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছি, তখনের জন্য আমরা সার্কিটটাকে চাইলে কি এভাবে ধরে নিতে পারি না, হ্যাঁ বুঝছি। এবং R2টা এইভাবে কানেক্টেড, স্টিল কিন্তু কথা সেমই থাকতেছে, তাই না। আবার যখন R2 এর কথা চিন্তা করবো, তখন এটাকে R2 ধরে নিচেরটাকে R1 ধরবো, তো এটা আসলে খুব একটা সমস্যা হয় না। ওকে, তো তাইলে লুপ জিনিসটা কি আমরা বুঝতে পারছি। এবং লুপের ক্ষেত্রে একটা জিনিস যেটা নোটিসেবল, সেটা হচ্ছে তোমরা যেই পয়েন্ট থেকে শুরু করবা, তোমরা যেই পয়েন্ট থেকে কি করবা, শুরু করবা, শেষ কিন্তু আবার সেই পয়েন্টটাতে এসে করতে হবে। এ থেকে শুরু করলে ঘুরে ফিরে আবার এতেই আসতে হবে। যেমন মনে করো একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা কি বলি, এ বি সি ডি, তো তাইলে এটা একটা এবিসিডি রেক্টেঙ্গেল বলি, তাই না। কিন্তু এ বি সি ডি লুপ যদি বলো, এটা কিন্তু ক্লোজড লুপ হয় নাই, কারণ এ থেকে শুরু করে বি সি হয়ে তুমি ডি তে থেমে গেছো। তুমি এ তে যদি আবার ব্যাক না আসো, এখানে যদি আবার এ না লিখো, তাইলে এটা আবার ক্লোজ হয়েছে বলে বুঝে যাবে না। বিষয়টা কি ক্লিয়ার? ক্লোজড লুপ এটা বোঝানোর জন্য যেখান থেকে শুরু করবা ঠিক সেখানে গিয়ে আবার শেষ করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আরো কোনো ডাউট থাকলে এখনই বলো প্লিজ। আমরা এবার একটু ফাস্ট ফাস্ট আগাবো। এই ক্লাসের মধ্যে কেভিএলটা আমরা ভালো মতো শিখে তারপরে ইয়েতে ইয়ে করতে হবে, কি করতে হবে, একটা প্রবলেমও সলভ করার ট্রাই করতে হবে। আমাদের হাতে 10 মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, তো তাইলে এখন কেভিএলটা কি, এটা তো লুপের জন্য অ্যাপ্লাই হয় বুঝলাম। তো কেভিএলটা কি, সেটা হচ্ছে একটা লুপের সামেশন অফ ই ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আর। ওকে, তো সামেশন অফ এটাকে কিভাবে লেখা যায়, সামেশন অফ ই সাবট্রাক্ট সামেশন অফ আই আর ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কেভিএল। ওকে, অথবা এটাকে আমরা বলতে পারি মানে টোটাল ভোল্টেজ আর কি, এটা সামেশন অফ অল দা ভোল্টেজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখানে এটা আমরা একটা লুপের জন্য যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটার জন্য কয়েকটা স্টেপস ফলো করতে হবে। লামিয়া, তোমার কি স্টেপ গুলো মনে আছে? আচ্ছা লামিয়া অনেক বিরক্ত করছে দেখে। সাদিয়া, না সাদিয়া, স্যার, আমি টপিক গুলো মনে নাই। স্টেপস টু অ্যাপ্লাই কেভিএল, তারিখের মনে আছে? তারিখ, স্যার আমারও মনে নেই। নেম হয় দ্য হয় হয়, পয়েন্টস। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে একটা সার্কিটের কি করতে হবে, কর্নার পয়েন্টের নাম দিতে হবে, নেম কর্নার পয়েন্টস, কর্নার পয়েন্ট গুলার আমরা নাম দিব। সেকেন্ড কি করব, সেকেন্ড কারেন্ট ফ্লোর কারেন্ট ডিরেকশন দিব। ডিরেকশন, রাইট, কারেন্টের ডাইরেকশন দিতে হবে, কারেন্ট ডিরেকশন, কারেন্টের ডিরেকশন দিব। থার্ড কি করব,
রেজিস্ট্যান্সের জাস্ট আমরা অ্যাসিউম করব যে রেসিস্ট্যান্সের প্লাস মাইনাস। হ্যাঁ রেজিস্ট্যান্সের প্লাস মাইনাস, যে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে সেটাকে পজিটিভ দিব, যে দিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে ওইটাকে নেগেটিভ ধরবো, তাই না? দেখলাম আমি আর মনে আছে, ভেরি গুড। ওকে, তো তাইলে এখন আমরা একটা সার্কিট ড্র করি, চলো ক্রিটিক্যাল একটা সার্কিট ড্র করি, যেটাতে একবার অ্যাপ্লাই করলে আমাদের ফুল একবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। লম্বা হয়ে গেছে। আচ্ছা ওকে, যাই হোক, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, কর্নার পয়েন্ট সবগুলাকে আমরা একটা নেম দিয়ে ফেলবো। তো চলো আমরা একটা নেম দিয়ে ফেলি, মনে করো এ। আচ্ছা, কর্নার পয়েন্ট গুলো একটু ডিফারেন্ট কালার দিয়ে নামকরণ করি। রেড কালার, এ, বি, সি, ডি, ই, এফ। ওকে, তো আমরা পয়েন্ট গুলার সবগুলার নাম দিয়ে ফেললাম। তারপর হচ্ছে এখানে অবশ্য ফার্স্ট একটু বলে দিতে হবে যে কোনটাকে আমরা E1 E2 এগুলা কি ধরতেছি সেগুলো একটু বলে দিতে হবে। তো আমরা ধরলাম যে এগুলাকে আমরা, এটাকে E1, তারপরে E2, এটা হচ্ছে আমাদের E3, E4, E5, E6, E7। ওকে, ভালো কথা। এবার রেজিস্ট্যান্স গুলাকে আমরা একটু ডিফারেন্ট কালে দিয়ে দিই। R1, R2, R3, R4। আমি কিন্তু আমার ইচ্ছা মতো বসাচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো বসাতে পারো। R6, R7। খেয়াল করো তো, বাই মিস্টেক যদি আমার কোনোটা মিস হয়ে যায় তোমরা আমাকে একটু বলিও। আমি সবগুলা রেজিস্ট্যান্সের নাম দেওয়ার চেষ্টা করছি, দিতে পারছি তো না? আই হোপ দিতে পারছি। ওকে, তো এবার আসো কারেন্টের ডিরেকশন দিতে হবে, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তো কারেন্টের ডিরেকশন কিভাবে দিব, মনে করো আমরা এ পয়েন্ট থেকে শুরু করলাম, ঠিক আছে? আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, তোমরা চাইলে অন্য কোনো যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারো। তো এ পয়েন্ট থেকে শুরু করলে আমরা ধরে নিলাম এই যে এখানে যে কারেন্টটা যাচ্ছে, এখানে যাচ্ছে সেটা I1। তো যতক্ষণ পর্যন্ত রাস্তা ভাগ না হবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট সেম থাকবে। তো এটা টোটালটার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে, এখানে এসে এফ, এই জাংশনটাতে এসে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো I1 এর একটা পার্ট I2 হয়ে এদিকে চলে গেল, আর একটা পার্ট আমরা ধরে নিলাম I3 হিসেবে নিচের দিকে চলে গেল, ঠিক আছে? তো তাইলে I2 এটা সেম থাকবে, I2 এটা সেম থাকবে, I2 এটা সেম থাকবে। আবার দেখো I3 এটা এখানের মধ্যে দিয়ে ফ্লো হয়ে এখানে এসে I2 আর I3 আবার মিলবে। তো তোমরা হয়তো বলতে পারো এখানে এটা মিলে এটা I4 হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা I4 না, এটা আবার I1 হয়ে যাবে। কেন? কারণ I1টা এসে দুইটা ভাগে ভাগ হয়েছিল, তাই না? I1টা এসে দুইটা ভাগে ভাগ হয়েছিল, তো এই দুইটা ভাগ যখন আবার কোথাও মিলবে তখন আবার তারা I1 হয়ে যাবে। তো এখানে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কি হয়ে যাবে আবার, এটা I1 হয়ে যাবে আবার, ঠিক আছে? কারণ এই যে দেখো এখান দিয়ে গেলে আবার সেই I1 কারেন্টটাই আমরা ব্যাক পাচ্ছি, ঠিক আছে? তো আশা করি জিনিসটা বুঝতে পারতেছো তোমরা। এটা I2 হবে, এখান দিয়েও I2 কারেন্ট ফ্লো হচ্ছে, এখানেও I3 কারেন্ট। তো আমরা মোটামুটি কারেন্টের ডিরেকশন দিয়ে দিলাম। এবার রেজিস্ট্যান্সের প্লাস মাইনাস, রেজিস্ট্যান্সের যে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে সেদিকে প্লাস, যে দিক দিয়ে বের হবে সেদিকে মাইনাস। এই R1 রেজিস্ট্যান্সের কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, তাই না? তাইলে এটা হচ্ছে প্লাস পয়েন্ট, প্লাস প্রান্ত, আর ওই দিক দিয়ে বেরো যাচ্ছে, তাহলে এটা মাইনাস। ঠিক আছে, কিভাবে R2 এরও এদিক দিয়ে ঢুকতেছে, সো এটা প্লাস, ওই দিক দিয়ে বেরোচ্ছে এটা মাইনাস, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এই যে এদিক দিয়ে সে কারেন্ট ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে যাবে, সো আবার এদিকে প্লাস এদিকে মাইনাস। কারো বুঝতে অসুবিধা হচ্ছে?
প্লাস মাইনাস, কারণ কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, যেদিক দিয়ে কারেন্ট এসে ঢুকবে সেদিকে প্লাস, আর যেদিক দিয়ে বেরো যাবে ওইদিকে মাইনাস। খালাস, আমরা 3টে স্টেপ করে ফেলছি। এবার আমরা কেভিএল টা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, বুঝি নাই। মাঝখানেটা মনে বাকি মাঝখানে R3 ও হ্যাঁ মনে হ্যাঁ R3 এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, ভেরি গুড। এই যে এদিক দিয়ে বেরোচ্ছে, সো এটা মাইনাস, ঠিক আছে। তো এখন মনে করো আমরা ফার্স্টে এই লুপটা নিব। কোন লুপটা আমি একটু ক্লিয়ারলি দেখাই। এখানে মনে করো আমরা এই লুপটা কনসিডার করতেছি, ঠিক আছে। এবং তো এই লুপটার নাম কি? এ এফ সি বি এ, এ এফ সি বি এ। এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে দেখো তো। শুরুতে আমরা দেখব এই যে R1 I, এটা কি সামেশন অফ I ইনটু R, যেখানে যেখানে রেজিস্ট্যান্স সেখানে I আর R এর মাল্টিপ্লিকেশন। R1 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো হয়, তো লিখবো আমি I1 R1 লিখলাম। এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? যেহেতু আমরা যেদিকে ঘুরতেছি, দেখো তো আমরা কোন দিক দিয়ে ঘুরতেছি, আমরা এভাবে ঘুরতেছি না, তার মানে আমরা এদিক থেকে ঢুকতেছি, পজিটিভ দিক দিয়ে ঢুকতেছি R1 এ, তাহলে এটা পজিটিভই হবে। এরপর মনে করো আমরা কিভাবে যাচ্ছি, সবসময় ডিরেকশনটা মনে রাখতে হবে, আমরা এভাবে ঘুরতেছি এন্ড ক্লকওয়াইজ। তো তাইলে এভাবে যদি E2 তে ঢুকি, আমরা জানি এরপরে E2 আসবে, ওকে, বাট প্লাস হবে না মাইনাস হবে? দেখো তো E2 এর এই যে ছোটটা কিন্তু নেগেটিভ, বড়টা পজিটিভ। তো যেহেতু এখানে আমরা নেগেটিভ দিয়ে ঢুকতেছি, তাইলে E2 টা হবে কি? মাইনাস। ঠিক একইভাবে এই যে এখানে E3 আছে, E3 এর পজিটিভ দিক দিয়ে ঢুকতেছি, তাইলে এটা হবে প্লাস E3। R3, এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হয়? I3, সো I3 ইনটু R3 হবে, সেটা লিখে ফেললাম I3 ইনটু R3। বাট পজিটিভ না নেগেটিভ? যেহেতু আমরা যে দিক দিয়ে ঘুরতেছি সেদিক দিয়ে ঘুরতে গেলে পজিটিভ দিক দিয়ে ঢুকতে হয় R3 তে, তো তাইলে এটা পজিটিভ হবে, ঠিক আছে। দেন আমরা কন্টিনিউ করি। কতটুকু? R3 পর্যন্ত। এরপরে ঘুরে যদি আমরা এদিকে আসি R6, এটার মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, R6 ইনটু I1, তো আচ্ছা আমি এখানে একটা লিখতে ভুলে গেছি মনে হয়, নাকি I3 R3, না ঠিক আছে। তারপরে I1 R6, I1 R6, এটা পজিটিভ আর নেগেটিভ? আমরা যে দিকে ঘুরতেছি, যেভাবে এই যে সবসময় এই ডাইরেকশনটা মনে রাখবা, এদিক দিয়ে ঘুরতে গেলে আমরা R6 এ পজিটিভ দিক দিয়ে ঢুকি, তাই না? R6 এর পজিটিভ দিক, তাহলে এটা প্লাস। তো এদিকে এসে E7 এ ঢুকবো। এখন E7 এ দেখা যাচ্ছে আমরা নেগেটিভ সাইড দিয়ে ঢুকতেছি, এই যে এভাবে ঘুরে আসতে গেলে নেগেটিভ সাইড দিয়ে আমরা ঢুকি E7 এ, তাইলে এটা নেগেটিভ E7। দেন তারপর আবার আসতেছে R7 আছে, R7 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো হয়, তাহলে লিখে ফেলবো I1 R7। এখন এটার পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছি, তো তাইলে পজিটিভ। আবার E1, এটা নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছি, তো তাইলে আবার মাইনাস E1। তো ঘুরে আমরা আবার এই পয়েন্ট পর্যন্ত চলে আসলাম, ঠিক আছে। এ থেকে শুরু করে আবার এইতে চলে আসলাম, তো তাইলে এখন এটা কি? টোটালটা ইকুয়াল টু 0 হবে। এটাই হচ্ছে আমাদের কেভিএল। তো সেম যে জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক সেম জিনিসটা তোমরা আমাকে এই সার্কিটের জন্য অ্যাপ্লাই করে দেখাও, ঠিক আছে। এই সার্কিটের জন্য এফ ই ডি সি এফ, এফ সি ডি, না সরি, এফ ই ডি সি এফ, ওকে। এই লুপটার জন্য তোমরা আমাকে দেখি এই যে কেভিএল অ্যাপ্লাই করে দেখাও, দেন আমি চেক করব যে তোমাদেরটা কারেক্ট হয়েছে। আমি যাকে বলতে বলবো সে বলতে হবে। টাইম দিলাম 1 মিনিট, বিকজ এটা 1 মিনিটের বেশি লাগারই কথা না। মোর্শেদ, করতেছো তুমি? জি স্যার। নূর নবী, জি স্যার, চেষ্টা করছি। করো। তুমি তো মনে হচ্ছে এখনো ঘুমাচ্ছ। ক্লাস আর লেস দেন 1 মিনিট আছে। আচ্ছা দেখি নূর নবী, তুমি বলো যে আমি আমি দেখতে থাকি যে বুঝছো কিনা। আসলে দেখি, বলো। আমরা এফ থেকে যদি শুরু করি, প্রথমে কি লিখবো? জলদি বলো। এফ থেকে এফ থেকে শুরু করে এদিকে গেলে ফার্স্টে কি আসে? R2, তো R2 এর সাথে কত I2 মাল্টিপ্লাই R2 করবো? I2 R2, প্লাস না মাইনাস? প্লাস কারণ মাইনাস। প্লাস দিয়ে ঢুকতেছি, প্লাস। আরে প্রথম প্লাস আবার দিয়ে মাইনাস? ঢুকতেছি, হ্যাঁ, তারপর তাহলে মাইনাস। প্লাস। তারপর E4 আসছে না, তারপর E4টা প্লাস না মাইনাস? মাইনাস, কেন? কারণ আমরা এটা নেগেটিভ বাইর দিক দিয়ে হচ্ছে। ঢুকতেছি, ঠিক জি, আছে। আমরা নেগেটিভ দিয়ে, তারপর E5, এটাও হবে কি মাইনাস। দেন I2 R4 হবে, যেহেতু পজিটিভ দিক দিয়ে, তাহলে I2 R4 তারপর প্লাস, প্লাস দেন মাইনাস